হ্যালো স্টুডেন্ট, আমরা পড়ছিলাম ক্লাস 12-এর সারফেস কেমিস্ট্রি পৃষ্ঠতলীয় রসায়ন, যেখানে আমরা যে টপিকটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে কঠিন ধারা গ্যাসীয় পদার্থের অধিশোষণে যে বিভিন্ন বিষয় প্রভাব সৃষ্টি করে সেই সমস্ত বিষয়। ঠিক আছে, মানে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাবজর্পশন অফ গ্যাসেস বাই সলিডস। তার মধ্যে দুটো ফ্যাক্টর আমরা অলরেডি আলোচনা করেছি। একটা হচ্ছে নেচার অফ দ্য অ্যাডসরবেন্ট এবং নেচার অফ দ্য গ্যাস। ঠিক আছে, মানে অধিশোষকের প্রকৃতির উপর কীভাবে ডিপেন্ড করে এবং মানে গ্যাসের প্রকৃতি কেমন, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে। যেখানে আমরা পড়েছিলাম যে ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি বা কম হলে সেটা কী হবে, অ্যাডজর্পশনের উপর এফেক্ট ফেলে, সেটাও কিন্তু আমরা বলেছি। ঠিক আছে, আজকে যে দুটো এফেক্ট নিয়ে আলোচনা আমরা করব, তার মধ্যে এক নম্বর যেটা পড়বো সেটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেশার। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা ফ্রনলিচ অ্যাডজর্পশন আইসোথার্মো সম্পর্কেও পড়ব। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তো সেটা হচ্ছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য অ্যাডজর্পশন। ঠিক আছে, তার মধ্যে যে থার্ড পয়েন্ট এটা কী ছিল আমাদের, টেম্পারেচার। টেম্পারেচার, এবার যেহেতু অ্যাডজর্পশনটা একটা সারফেস ফেনোমেনা, তো আমরা লিখতে পারি টেম্পারেচার অফ সারফেস। ঠিক আছে, বা অনলি টেম্পারেচার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অনলি টেম্পারেচারও লিখতে পারো। দেখো টেম্পারেচারের উপর কীভাবে ডিপেন্ড করে। এক, যদি আমরা অ্যাডজর্পশন আর ডিজর্পশনটা দেখি, ডিজর্পশনটা কী বলেছিলাম মনে আছে, যে ডিজর্পশনটা হচ্ছে অ্যাডজর্পশনের উল্টো প্রসেস। ঠিক আছে, অ্যাডজর্পশন মানে কি, কোনো একটা ধরো কঠিন অধিশোষকে যে পদার্থগুলো অধিশোষিত হয়েছিল তাকে আবার এখান থেকে পুনরায় বের করে দেওয়া, সেটা হচ্ছে ডিজর্পশন। ঠিক আছে, এটা ছিল অ্যাডজর্পশন, এটাকে আবার পুনরায় বের করে দিয়ে এই অধিশোষকের পৃষ্ঠতল থেকে বার করে দেওয়ার ঘটনাকে বলা হচ্ছে ডিজর্পশন। তো অ্যাডজর্পশন আর ডিজর্পশনের মধ্যে একটা সাম্যাবস্থা তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো যদি আমরা কি করি, টেম্পারেচার যদি বাড়াই, ঠিক আছে, টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে কি হয়, আমরা দেখেছি যে ভৌত অধিশোষণ, ফিজিক্যাল অ্যাডজর্পশন যেটা বলে, সেক্ষেত্রে কিন্তু অ্যাডজর্পশনের পরিমাণ কমে। তার কারণ কি বলেছিলাম, কারণ দেখো অ্যাকচুয়ালি অ্যাডজর্পশনটা কি, অ্যাডজর্পশন এটা কি এক্সোথার্মিক, তো এটা তো নিশ্চয়ই সবাই জানো, কারণ এটা তো আমি বলেছি যে অ্যাডজর্পশনটা একটা এক্সোথার্মিক প্রসেস। এবং লাশ হাতেলিয়ার নীতি অনুযায়ী কি বলে, যে যেহেতু এটা একটা এক্সোথার্মিক প্রসেস, তো তার জন্য কি বলা হয়, মানে তাপদায়ী প্রক্রিয়া, তো লাশ হাতেলিয়ার নীতি অনুসারে নিম্ন উষ্ণতা বা লো টেম্পারেচার কিন্তু এই অধিশোষণের পক্ষে সহায়ক। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, যে নিম্ন উষ্ণতায় প্রোটিনের পৃষ্ঠতলে গ্যাসীয় পদার্থের অধিশোষণের মাত্রা কিন্তু বৃদ্ধি পায়। এবং এটা কোন ক্ষেত্রে বললাম না, এটা ফিজিক্যাল অ্যাডজর্পশন বা ভৌত অধিশোষণের ক্ষেত্রে। কারণ কি, কারণ আমরা বলেছি যে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কোন বল কাজ করে, উইক ভ্যান্ডারওয়াল ফোর্স। ঠিক আছে, দুর্বল ভ্যান্ডারওয়াল বল কাজ করে। সেই জন্য কী হয়, যদি টেম্পারেচারটা অনেক লো টেম্পারেচার হয়, মানে উষ্ণতা যদি অনেক কম হয়, সেক্ষেত্রে কী হবে, এই যে বল এটা অনেক বেশি ক্রিয়াশীল হবে। এবং এই জন্যই কিন্তু উষ্ণতা যত আমরা হ্রাস করব, মানে টেম্পারেচার ডিক্রিজ করার সঙ্গে সঙ্গে এই যে কঠিনের পৃষ্ঠে যে গ্যাসীয় পদার্থগুলো অধিশোষণ হচ্ছিল তার মাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আমরা যদি একটা গ্রাফ আঁকি, যে অধিশোষণের মাত্রা যেটাকে আমরা বলি, ঠিক আছে, অধিশোষণ মাত্রা, ঠিক আছে, কি বললাম, অধিশোষণ মাত্রা, যেটাকে আমরা এক্স বাই এম দ্বারা ডিনোট করি। ঠিক আছে, এক্স বাই এমটা কি, অধিশোষণ মাত্রা। ঠিক আছে, এক্সটা যেখানে হচ্ছে, এক্স হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজর্বেট। ঠিক আছে, যেটা কি না কঠিনের উপরে অ্যাডজর্বড হবে। তাহলে এক্সটা কি বললাম, এক্সটা হচ্ছে অধিশোষকের পরিমাণ। ঠিক আছে, অধিশোষকের পরিমাণ। ঠিক আছে, যেটাকে আমরা বলা হয় অ্যামাউন্ট অফ অ্যাডজর্বেট। ঠিক আছে, আর এমটা কি, এমটা হচ্ছে অধিশোষিত পদার্থের পরিমাণ। এমটা কি, অধিশোষিত পদার্থের পরিমাণ। ঠিক আছে, আর এক্স বাই এমটা হচ্ছে অধিশোষণ মাত্রা, মানে একক ভরে, অ্যাকচুয়ালি একক ভরে কত পরিমাণে অধিশোষিত হলো সেটাকে আমরা ডিনোট করি এক্স বাই এম। তো দেখো আমরা যদি অধিশোষণের মাত্রার সাথে টেম্পারেচারের একটা প্লট করি,
ঠিক আছে, টেম্পারেচার প্লট। এবং এটা অবশ্যই এটা আমরা করছি ফিজিক্যাল অ্যাডজর্পশন, ঠিক আছে, ভৌত অধিশোষণের ক্ষেত্রে, ফিজিক্যাল অ্যাডজর্পশন, ঠিক আছে, ভৌত অধিশোষণের ক্ষেত্রে। তাহলে কি হবে আমরা দেখব না, গ্রাফটা ঠিক এমন হবে, ঠিক আছে, মানে টেম্পারেচারটা যত বাড়াবো আমরা, ঠিক আছে, তত অধিশোষণের মাত্রা দেখো কমছে এই পয়েন্টে। টেম্পারেচার যত কমবে তত দেখো অধিশোষণের মাত্রা অনেক বাড়ছে, ঠিক আছে। তো এটা কি হবে, এটা অবশ্যই কিন্তু ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, যে টেম্পারেচার যত আমরা বৃদ্ধি পাচ্ছে এই দিক থেকে এদিকে গেলে কি হয়, টেম্পারেচারটা বাড়ছে। তো টেম্পারেচার যত বাড়ছে অধিশোষণ দেখো এই পয়েন্টে অধিশোষণের মাত্রা কত, এই খুবই কম। যখন টেম্পারেচারটা দেখো এখানে নিচ্ছি টেম্পারেচার অনেক কম, এই থেকে এদিকে গেলে টেম্পারেচার বাড়ছে, তাই এদিক থেকে এদিকে গেলে কমছে, এখানে কম এই পয়েন্টে, তো এই ক্ষেত্রে অধিশোষণের মাত্রা কত দেখো এখানে, মানে অনেকটাই বেশি, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, ফিজিক্যাল অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে টেম্পারেচার যত মান কমবে অধিশোষণ মাত্রা কিন্তু তত বাড়বে। এর কারণ কি বললাম না, উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স কম টেম্পারেচারে অধিক ক্রিয়াশীল হয়, ঠিক আছে। আমরা জানি কি ফিজিক্যাল অ্যাডাপশনের ক্ষেত্রে কোনটা মানে কোন বল ক্রিয়া করে, উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, এবং সেটা অবশ্যই লো টেম্পারেচারে। এবং অ্যাডাপশন যেহেতু একটা এক্সোথার্মিক প্রসেস, তো সেই জন্য লো টেম্পারেচার, লাস্ট হ্যাথলি এয়ার প্রিন্সিপাল অনুযায়ী লো টেম্পারেচার কিন্তু অ্যাডাপশন প্রসেস থেকে ফেভারেবল, ঠিক আছে। এখানে একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু প্রেশারটা অবশ্যই কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, প্রেশার ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে, প্রেশারটা স্থির। এবার দেখো যেহেতু এটা অ্যাডজর্পশন প্রসেস এবং প্রেশার স্থির, এবার যেখানে যেখানে প্রেশার স্থির থাকে সেটাকে আমরা কি বলি, আইসোবার। এটা তোমরা থার্মোডাইনামিক্সে নিশ্চয়ই পড়েছো, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাডজর্পশন আইসোবার, ঠিক আছে, অধিশোষণ সমচাপ, মনে থাকবে। এবার দেখো আমরা যদি কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখব, দেখো এটা মুছে দিলাম কিন্তু, ঠিক আছে, এটা লিখে নেবে সবাই, এটা মুছে দিলাম। দেখো কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে কি হয়, কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে কিন্তু লো টেম্পারেচারে অধিশোষণ কম হয়, একটু হাই টেম্পারেচার লাগে। কারণ কি আমরা জানি যে কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে আমাদের কেমিক্যাল বন্ড তৈরি হয়, যার জন্য কি হয় আমাদের ও ক্ষেত্রে কিন্তু উচ্চ সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয়, মানে হাই অ্যাক্টিভেশন এনার্জি দরকার হয়, ঠিক আছে, যার জন্য কিন্তু আমাদের সেখানে টেম্পারেচারটা একটু বেশি দরকার। দেখো আমি যেটা বললাম অ্যাডজর্পশন আর ডিজর্পশন, ঠিক আছে, অধিশোষণ আর বিশোষণ, অ্যাডজর্পশন আর এখানে ধরো ডিজর্পশন, এটা অধিশোষণ এটা বিশোষণ। এদের ক্ষেত্রে কি একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয় টেম্পারেচার দেওয়ার ফলে, ঠিক আছে, যেখানে কি হয় অ্যাডজর্পশন হওয়ার পর সেখানে যদি আমরা টেম্পারেচার দিই, ঠিক আছে, তখন অণুগুলো সেখান থেকে বেরিয়ে যাবে, মানে যেখানে ডেল্টা এইচ এর মানটা পজিটিভ। যখন আমরা টেম্পারেচারটা কমাবো ডিঅপশন থেকে আবার অ্যাডজর্পশন আসবে, সেখানে ডেল্টা এইচ এর মানটা নেগেটিভ। এবার দেখো একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা যদি আবার সেম গ্রাফ দেখি, এক্স বাই এম ভার্সেস টি অ্যাট কনস্ট্যান্ট পি, সেক্ষেত্রে কি হবে দেখো, পি কনস্ট্যান্ট থাকবে, সেক্ষেত্রে দেখো গ্রাফটার নেচার এরকম হবে, ঠিক আছে, গ্রাফটা ঠিক এরকম হবে। এবং এক্ষেত্রে দেখো একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত অ্যাডজর্পশন বাড়বে, ঠিক আছে। এবার দেখো একটা নির্দিষ্ট টেম্পারেচার উপরে যখন আমরা টেম্পারেচার খুব বেশি হাই করব, উচ্চ উষ্ণতা করব, তখন কিন্তু অধিশোষণের মাত্রা আবার কমতে থাকবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে উচ্চ উষ্ণতায় যে মানে অধিশোষণ আর মানে অ্যাবজর্পশন আর ডিসঅপশন যেটা হচ্ছিল, সেখানে ডিসঅপশনের পরিমাণটা অনেকটা বেড়ে যাবে, আর অ্যাবজর্পশনের পরিমাণটা কিন্তু আবার কমে যাবে, ঠিক আছে। কি বললাম না, উচ্চ উষ্ণতায় আমরা যে কঠিন একটা অধিশোষকের পৃষ্ঠতলে যে গ্যাসের অণুগুলোকে অধিশোষিত করছিলাম, তারা কি করবে, হাই টেম্পারেচারে সেই অণুগুলোর কাছে কাইনেটিক এনার্জি আসবে, তাপীয় শক্তি আসবে, যার ফলে কি হবে বিশোষণের হার বা ডিজর্পশনের মাত্রাটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, কার থেকে না অ্যাডজর্পশনের থেকে। যার ফলে আমরা কী পাবো, এই অ্যাডজর্পশনের যে মাত্রা এক্স বাই এম, ঠিক আছে, এটা কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে, অধিশোষণ মাত্রার মানটা অনেক কমে যাবে, কখন না হাই টেম্পারেচারে, খুব হাই টেম্পারেচারে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত বাড়বে, তারপরে কোন আবার যদি আরও বেশি হাই টেম্পারেচার করি তাহলে কিন্তু কমবে। তার কারণটা কি বলছি ভালো করে শুনবে, যে যখন টেম্পারেচারটা ভেরি ভেরি হাই, ঠিক আছে, হোয়েন টেম্পারেচার ইজ ভেরি ভেরি হাই, তখন কিন্তু কেমিক্যাল অ্যাডসন কমছে। তার কারণ কি, তার কারণ এটাই বলবে যে উচ্চ উষ্ণতায় যে কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে গ্যাসীয় অধিশোষকগুলো অধিশোষিত হচ্ছিল, তারা কী পাবে, সেই অণুগুলো তাপীয় শক্তি বৃদ্ধি হবে। আর আমরা কি জানি তাপীয় শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে, সেখানে বিশোষণ হওয়া শুরু করবে, ডিজর্পশন হওয়া শুরু করবে,
ঠিক আছে। আর বিজর্শনের যদি হারটা বেড়ে যায় অ্যাডজর্পশনের থেকে, তখন কিন্তু আমার এই x/m অধিশোষণ মাত্রা এটাও কিন্তু কমে যাবে। ঠিক আছে, এটা বলবে। তাহলে এটাও কিন্তু আমাদের অ্যাডজর্পশন আইসোবার। ঠিক আছে, কিন্তু এটা কোন ক্ষেত্রে? এটা কেমিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে। আগেটা দেখলাম ফিজিক্যাল, এটা কেমিক্যাল অ্যাডজর্পশন। ওকে, তাহলে দুটো জিনিস একটু আমরা ক্লিয়ার করে নিই আর একবার সামারি। ঠিক আছে, দেখো কি বললাম, ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে যেহেতু দুর্বল ভ্যান ডার ওয়ালস কাজ করে, এবং যেহেতু অ্যাডজর্পশন একটা এক্সোথার্মিক প্রসেস, তো লাস্ট সাথে নীতি অনুসারে কি বলা হয় না, লো টেম্পারেচারটা অধিশোষণের পক্ষে সহায়ক। ঠিক আছে, নিম্ন উষ্ণতা অধিশোষণের পক্ষে সহায়ক। মানে কি, যত টেম্পারেচার কম হবে তো গ্যাসীয় পদার্থগুলো অধিশোষণের মানে গ্যাসীয় পদার্থ যে অধিশোষণিত হচ্ছে তার মাত্রাটা কিন্তু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে বললাম? ফিজিক্যাল অ্যাডজর্পশন। কারণ নিম্ন উষ্ণতায় আমাদের যে উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে ফিজিক্যাল অ্যাডজর্পশনের ক্ষেত্রে, সেটা ভালো ক্রিয়া করে লো টেম্পারেচারে। কিন্তু যখন আমরা কেমিক্যাল অ্যাডজর্পশন দেখলাম, সেক্ষেত্রে কি দেখলাম না, এদের উচ্চ সক্রিয়করণ শক্তির প্রয়োজন, যেখানে কিনা কেমিক্যাল বন্ড তৈরি হবে। যার জন্য কী হবে, এখানে লো টেম্পারেচারে অধিশোষণের মাত্রা কম হয় এবং হাই টেম্পারেচারে কিন্তু অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। কিন্তু অ্যাট ভেরি 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 হাই টেম্পারেচার, সেখানে কিন্তু অধিশোষণের থেকে বিশোষণের মাত্রাটা বেড়ে যায়। যার ফলে কী হবে, অ্যাট ভেরি ভেরি হাই টেম্পারেচার তখন কিন্তু আবার অধিশোষণ মাত্রাটা আবার কমতে থাকে। ঠিক আছে, এবার আমরা আসবো প্রেসারে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। এবার সবাই হেডিং দেবে প্রেসার। দেখো, প্রেসারের ক্ষেত্রে আমরা যেটা বলবো, 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেসার, চাপ। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো, তোমরা একটা জিনিস ফলো করবে। সাপোজ ধরো কোনো একটা আমরা জার নিয়েছি বা কোনো একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দেখা যাচ্ছে এরকম একটা সলিড আছে এবং সেখানে কিছু গ্যাসীয় মলিকিউল আছে, গ্যাসিয়াস মলিকিউল। ঠিক আছে, এরকম। এবার ধরো আমরা এখানে কোনো রকমভাবে প্রেশার ক্রিয়েট করছি। ঠিক আছে, প্রেশার ক্রিয়েট করার ফলে কি হবে, এই যে ধরো কোনো একটা বাবেল, এগুলো এই বাবেলগুলো দেখা যাচ্ছে এর পৃষ্ঠতলে জমা হবে। এবার দেখা যাচ্ছে প্রেশার বাড়াতে 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 আমরা ধরো সেকেন্ড স্টেপে যাচ্ছি, যেখানে কি হবে, বাবেলগুলো সব অ্যাডজর্বেন্টের পৃষ্ঠতলে সারফেসে অ্যাডজর্ব হয়ে গেল। ঠিক আছে, এবং তারপরে দেখাচ্ছে কিছু বাবেল আছে। এবার আমি তারপরেও যদি আরও প্রেশার প্রয়োগ করি, তাহলে কিন্তু আর অ্যাডজর্পশন হবে না। তার কারণ কি? তার কারণ তুমি ভালো করে দেখো, যেহেতু অ্যাডজর্পশনটা একটা সারফেস ফেনোমেনা। এবার যদি যে অ্যাডজর্বেন্টটা আছে তার যদি সারফেসের কোনো জায়গা ফাঁকা না থাকে, পুরো সারফেসটা যদি পুরো প্যাক আপ হয়ে যায়, তাহলে আর যদি প্লেসই না পায়, তাহলে সেখানে অ্যাডজর্পশন আর কোথায় হবে? বুঝাচ্ছে? তাই তখন আমরা সেক্ষেত্রে যদি কোনো জায়গা ফাঁকা না থাকে, সারফেসটা যদি পুরোটাই বুক হয়ে যায়, তারপরে কিন্তু আমরা যতই প্রেশার প্রয়োগ করি না, আর কিন্তু অ্যাডজর্পশন হবে না। ঠিক আছে, সেখানে কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে। বুঝে গেল? এইবার দেখো, এটা পুরোটা করা হবে একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে। ঠিক আছে, এবং যদি যেহেতু কনস্ট্যান্ট টেম্পারেচার করা হবে, তাই এটাকে আমরা যদি এই অ্যাডজর্পশনকে কি বলবো, অ্যাডজর্পশন আইসোথার্ম। কি বলবো? অ্যাডজর্পশন আইসোথার্ম। কারণ কি, থার্মোডাইনামিক্স আমরা পড়েছি, যদি কোনো জিনিস কনস্ট্যান্ট টেম্পারেচার করা হয় তাকে বলা হয় আইসোথার্ম। আইসোথার্ম মানে কনস্ট্যান্ট টেম্পারেচার। এবার এর ক্ষেত্রেও আমরা একটা গ্রাফ আঁকবো অ্যাডজর্পশন আইসোথার্মের। ঠিক আছে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে প্রেশারের সাপেক্ষে অধিশোষণ মাত্রা। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। আমরা এখানে কি বুঝলাম, যে না, প্রথমে আমরা যদি প্রেশার বাড়াই তাহলে কি হবে, অ্যাডজর্পশনটা বাড়বে, কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর যদি কিনা পুরো অ্যাডজর্বেন্টের পুরো সারফেসটা প্যাক আপ বুক হয়ে যায়, যদি কোনো প্লেস কোথাও খালি না থাকে, তাহলে তারপরে আমরা যতই বেশি প্রেশার প্রয়োগ করি না কেন, আর কিন্তু অ্যাডজর্পশন হবে না, কারণ সারফেসই তো নেই। যেখানে ও অ্যাডজর্বটা হবে সেটা যদি না থাকে, তাহলে অ্যাডজর্পশনটা হবে কোথায়? ঠিক আছে, তার কারণেই কিন্তু আমাদের প্রেশার আর যতই বেশি প্রয়োগ করি, অ্যাডজর্ব কিন্তু আর হবে না। ঠিক আছে, তো সেখানে আমরা যদি গ্রাফটা একটু যদি আঁকি, x/m ভার্সেস প্রেশার, অধিশোষণ মাত্রা, প্রেশার, এটা কি যে না কনস্ট্যান্ট টেম্পারেচারে, সেক্ষেত্রে আমরা যে গ্রাফটা পাবো সেটা পাবো ঠিক এরকম। ঠিক আছে, এবং এই গ্রাফটাকে আমরা দেখো 3টে ভাগে ভাগ করব। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে, আমরা পড়ছি যেটা, সেটা হচ্ছে ফ্রয়েনলিস্ট অ্যাডজর্পশন আইসোথার্ম। ঠিক আছে, এটা পড়ছি আমরা
ফ্রেন্ডলিচ অ্যাডজর্পশন আইসোথার্ম, ঠিক আছে, ফ্রেন্ডলিচের অধিশোষণ সমতাপীয়। এক্ষেত্রে দেখো কি হয়, আমরা এই গ্রাফটাকে তিনটে ভাগ করব। একটা ভাগ করব যে লো প্রেশার, একটা ভাগ করব মডারেট প্রেশার, আর একটা হাই প্রেশার, ঠিক আছে। এটা লো প্রেশার এলপি, এটা ইন্টারমিডিয়েট প্রেশার বা মডারেট প্রেশার এমপি, আর একটা হাই প্রেশার এইচপি, ঠিক আছে। এইচপি মিনস হাই প্রেশার, এমপি মিনস মডারেট প্রেশার বা ইন্টারমিডিয়েট প্রেশার, এটা হচ্ছে লো প্রেশার এলপি। এবার দেখো ফ্রেন্ডলিচের আইসোথার্মের যে সমীকরণ, সেটা হচ্ছে এক্স বাই এম, এটা কি হয়, ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1/n, ঠিক আছে। এক্স বাই এম ডিরেক্টলি প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1/n বা এক্স বাই এম ইজ ইকাল টু কে পি টু দি পাওয়ার 1/n। দেখো এক্স বাই এম এটা সবাই তোমরা জানো, ঠিক আছে, এটা হচ্ছে অধিশোষণ মাত্রা, ঠিক আছে। পিটা হচ্ছে প্রেশার, কেটা একটা কনস্ট্যান্ট, আর এই যে 1/nটা অ্যাকচুয়ালি যে অ্যাডজর্পশনের ডিক্রিজ, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, ঠিক আছে। কি বললাম, এক্স বাই এমটা হচ্ছে অধিশোষণ মাত্রা, কেটা কনস্ট্যান্ট, পিটা প্রেশার, এবং এনটাও কিন্তু অ্যাকচুয়ালি এখানে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই যে কে আর এন, এদের মানটা অধিশোষক আর অধিশোষিত পদার্থের প্রকৃতি আর টেম্পারেচার এই দুটোর ওপর নির্ভর করে, ঠিক আছে। আর এন এর মানটা সবসময় কিন্তু একের থেকে বেশি হবে, এটা মনে রাখবে, ঠিক আছে। এন এর মান একের থেকে সবসময় বেশি হবে। তো দেখো আমি যে তিনটে প্রেশারের কথা বললাম, এটা হচ্ছে লো প্রেশার, এটা মডারেট প্রেশার, এটা হাই প্রেশার। দেখো এখানে এমন একটা প্রেশার আছে যে প্রেশারে অধিশোষণ মাত্রাটা একদম সীমাস্থ, মানে তারপরে আমরা কি করছি দেখছি যে টেম্পারেচার মানে প্রেশার যতই বাড়াচ্ছি তো অধিশোষণ মাত্রাটা কিন্তু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, ঠিক আছে, কোনো চেঞ্জ হচ্ছে না, একদম পুরো সরল রেখা, ঠিক আছে, সরলরৈখিক। সেই যে প্রেশার, সেই প্রেশারটাকে আমরা কি বলবো, এই যে প্রেশারটা আছে এই প্রেশারটাকে বলবো স্যাচুরেশন প্রেশার, ঠিক আছে। কি বলবো, স্যাচুরেশন প্রেশার, যেটাকে পি0 দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে। এবার দেখো একটুখানি আমি বলে দিই যে এখানে যে লো প্রেশার আছে, এখানে এক্স বাই এমটা প্রেশারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। মডারেট প্রেশারের ক্ষেত্রে এক্স বাই এমটা প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1/n, আর অ্যাট হাই প্রেশার অধিশোষণ মাত্রাটা এক্স বাই এমটা পি টু দি পাওয়ার 0, ঠিক আছে। অ্যাকচুয়ালি মানে প্রেশারের উপরে ইন্ডিপেন্ডেন্ট, কারণ বললাম তো কারণ হাই প্রেশারে তখন সেক্ষেত্রে কী হয়, কোনো সারফেস ফাঁকাই থাকে না, যার ফলে কী হবে, প্রেশার যতই বাড়ায় বা যতই কমায় তারপরে কিন্তু আমাদের আর অ্যাডজর্পশন হবে না, ঠিক আছে। তাহলে দেখছি আমরা প্রেশারটা মানে এনের মান 1 থেকে ইনফিনিটির ওপর, ঠিক আছে। এই যে এনের মানটা 1 টু ইনফিনিটি এর মধ্যে বিলংস করে, ঠিক আছে। দেখো আমরা এই যে তিনটে ভাগে ভাগ করলাম পুরো গ্রাফটাকে, এর সম্পর্কে একটু ডিটেলস বলছি। শুধু এইটুকু জেনে রাখবে যে যে চাপে অধিশোষণ মাত্রাটা সীমাস্থ মানে পৌঁছায় তাকে বলা হয় সম্পৃক্তকরণ চাপ বা স্যাচুরেশন প্রেশার, ডিনোট করা হয় পি0 দ্বারা, ঠিক আছে। এবার আমরা এই তিনটে প্রেশারকে একটু ডিটেলসে বলার চেষ্টা করছি, ঠিক আছে। তার জন্য আমি এই গ্রাফটা একটু মুছছি, ঠিক আছে, এবং ডিটেলসে বলবো যে তিনটে পার্ট আমরা বললাম। দেখো প্রথমে আমরা কি বললাম যে লো প্রেশার, দেখো লো প্রেশারে কি বললাম, লো প্রেশারের ক্ষেত্রে বললাম যে গ্রাফটা কিন্তু একটা স্ট্রেট লাইনের মতো, ঠিক আছে। গ্রাফটা একটু এখানে এঁকে দিই আমি, এক্স বাই এম, আর এখানে ছিল প্রেশার, ঠিক আছে, এরকম স্ট্রেট লাইন ছিল, তারপরে কি কি হলো, এটাও স্ট্রেট লাইন, ঠিক আছে, মাঝে একটুখানি একটা বাঁক নেবে, নিয়ে স্ট্রেট লাইন হবে এরকম ধরনের, ঠিক আছে। সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্স বাই এমটা কার সাথে প্রপোর্শনাল ছিল, পি টু দি পাওয়ার 1। এক্স বাই এম আমরা যদি কনস্ট্যান্ট নিই একটা কে, তাহলে কে পি টু দি পাওয়ার 1, এবং দেখো এই সমীকরণটা কিসের সাথে সমান, ওয়াই ইজ ইকাল টু এম এক্সের সাথে কিন্তু, ঠিক আছে। এখানটায় দেখো প্রেশারের সাথে ডিরেক্টলি প্রপোর্শন আছে, মানে প্রেশার আমরা যত বাড়াবো এক্স বাই এম তত বাড়বে। এটা কোন কন্ডিশনে, লো প্রেশারে, তাই তো। কারণ কি প্রথমে যখন আমাদের এইটা ছিল তখন তো পুরো সারফেস ফাঁকা ছিল, ঠিক আছে। এবার যখন আমরা প্রেশারটা বাড়াবো
ঠিক আছে, প্রেশারটা যত বাড়াবো যে বাবেলগুলো ছিল বা যে গ্যাসিয়াস পার্টিকেল যেগুলো ছিল সেগুলো কী হবে, অধিশোষকের পিছনে অধিশোষিত হবে। ঠিক আছে, এবং সেটা কি প্রেশার যত বাড়াবো এক্স বাই এমটা তত বাড়বে, অধিশোষণের মাত্রা বাড়বে লো প্রেশার রিজিয়ানে। এবার দেখো আমরা যদি হাই প্রেশার রিজিয়ানে যাই, ঠিক আছে, হাই প্রেশারে যদি যাই, দেখো 3 নম্বর কন্ডিশন, মডারেট প্রেশারটা পরে আসছি, যে হাই প্রেশারে যদি আমরা যাই তাহলে কি হচ্ছে, এক্স বাই এমটা পি টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, পি টু দি পাওয়ার জিরো মানে কি, পি টু দি জিরো মানে কিন্তু ওয়ান অ্যাকচুয়ালি। ঠিক আছে, এক্স বাই এম ইজ ইকাল টু কে পি টু দি পাওয়ার জিরো। দেখো সামথিং টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, মানে এক্স বাই এমটা কনস্ট্যান্ট, মানে প্রেশারের ওপর কোনো ডিপেন্ডই করছে না। কেন, কারণটা আমি কিন্তু বললাম, কারণটা আমি বললাম যে হাই প্রেশারের ক্ষেত্রে কি তখন কিন্তু সারফেসের আর কোনো জায়গা ফাঁকা নেই। এবারে অ্যাডজর্পশনটা যেহেতু একটা সারফেস ফেনোমেনা, এবার যদি কোনো সারফেসই না থাকে তাহলে অ্যাডজর্পটা হবে কোথায়। সেই জন্য কিন্তু হাই প্রেশারে এই যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বা অধিশোষণের যে মাত্রা সেটা কিন্তু আর প্রেশারের উপর ডিপেন্ড করছে না। ঠিক আছে, এবার আমরা আসি ইন্টারমিডিয়েট প্রেশার বা মডারেট প্রেশার যেটা। দেখো মডারেট প্রেশারের ক্ষেত্রে আমি কি বলেছি, 2 নম্বর বলেছিলাম এটা মডারেট প্রেশার বা ইন্টারমিডিয়েট প্রেশার যাই বলো, ইন্টারমিডিয়েট প্রেশার। ইন্টারমিডিয়েট প্রেশারে কি হবে, দেখো ইন্টারমিডিয়েট প্রেশারে মানে প্রেশারটা অ্যাকচুয়ালি কী ছিল, লো প্রেশারে পি টু দি পাওয়ার ওয়ান আর হাই প্রেশারে পি টু দি পাওয়ার জিরো, মানে প্রেশারটা কি 1 to 0 এর মধ্যে বিলংস করছে। ঠিক আছে, এবং এর মাঝখানে যে রেঞ্জটা হবে সেটা হচ্ছে 1/n, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি, মানে এক্স বাই এমটা পি টু দি পাওয়ার 1/n এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এবং এর থেকে আমরা এখানে যদি এন এর বিভিন্ন ভ্যালুগুলো বসালে আমরা কিন্তু লো প্রেশার আর হাই প্রেশারে যেটা টার্মটা পাচ্ছিলাম সেটা কিন্তু পাবো আমরা। দেখো এক্স বাই এম প্রপোর্শনাল টু পি টু দি পাওয়ার 1/n, বা আমরা এখান থেকে কি লিখতে পারি যে এক্স বাই এম ইজ ইকাল টু কে পি টু দি পাওয়ার 1/n, মানে এখানে প্রেশারের 1/n এর উপর ডিপেন্ড করছে। এবার দেখো তুমি এন এর মান বসাও, আমি এন এর মান কি বললাম 1 to ∞, এন এর মান যদি আমরা এখানে 1 বসাই, এক্স বাই এম তো ইজিক্যাল টু কে পি টু দি পাওয়ার 1/n, আমরা যদি এন এর মান 1 বসাই তাহলে কি পাবো, একদম লো প্রেশার রিজিয়নটা পাচ্ছি, এক্স বাই এন ইজিক্যাল টু কে পি টু দি পাওয়ার 1। এটা লো প্রেশারের ক্ষেত্রে। দেখো যদি এন এর মান আমরা ইনফিনিটি বসাই তাহলে কি হবে 1/∞, আর 1/∞ মানে কি জিরো, মানে কে পি টু দি পাওয়ার জিরো, মানে এটা কি হাই প্রেশার রিজিয়ন পাচ্ছি। ঠিক আছে, মানে মডারেট যে প্রেশারটা ছিল ইন্টারমিডিয়েট প্রেশার, সেখান থেকে কিন্তু আমরা এন এর মান বসিয়ে লো প্রেশার আর হাই প্রেশারের ক্ষেত্রে যেটা পাচ্ছিলাম সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জন্য যে ফ্রন্টলিসের অ্যাডজর্পশন আইসোথার্মের যে ইকুয়েশন সেটা হচ্ছে এক্স বাই এম ইজিক্যাল টু কে পি টু দি পাওয়ার 1/n। এবার যদি দেখাচ্ছে এটা কোনো গ্যাসের ক্ষেত্রে, যদি কোনো লিকুইডের ক্ষেত্রে হয় মানে কোনো দ্রবণের ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখবো, এই প্রেশার টার্মটা কনসেন্ট্রেশন টার্মে কনভার্ট হবে, এবং সেক্ষেত্রে লিখবো এক্স বাই এম ইজিক্যাল টু কে সি টু দি পাওয়ার 1/n। বোঝা যাচ্ছে, যদি গ্যাস হয় তাহলে প্রেশার, আর যদি কোনো দ্রবণ হয় তাহলে কনসেন্ট্রেশন, সেম জিনিস সব কিছু। বোঝা যাচ্ছে কি, তাহলে এই হচ্ছে আমাদের ফ্রন্টলিসের অ্যাডজর্পশন আইসোথার্ম। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার আমরা কি করব, এবার আমরা ফ্রন্টলিসের লগারিদমিক ফর্মেরটা দেখবো। ঠিক আছে, ফ্রন্টলিসের যে অ্যাডজর্পশন আইসোথার্মের যে ইকুয়েশন তার লগারিদমিক ফর্ম। ঠিক আছে, ফ্রন্টলিসের যে ইকুয়েশনটা পেয়েছি তার লগারিদমিক ফর্ম। ঠিক আছে, কি পেয়েছি আমরা, এক্স বাই এম ইজিক্যাল টু কে পি টু দি পাওয়ার 1/n, তাহলে উভয় পক্ষে লগ নেব, তাহলে লগ এক্স বাই এম ইজিক্যাল টু লগ কে প্লাস 1/n লগ পি। ঠিক আছে, এবার আমরা এটাকে তুলনা করবো কার সাথে, ওয়াই ইজিক্যাল টু সি প্লাস এম এক্স। ঠিক আছে, ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি স্ট্রেট লাইন ইকুয়েশনের সাথে। এবার দেখো তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হবে এরকম, তাই তো, স্ট্রেট লাইন উইথ পজিটিভ স্লোপ। কেন, কারণ আমরা এখানে একটা ইন্টারসেপ্ট পেয়েছি, ইন্টারসেপ্ট কি এটা সি, সিটা কি এখানে লগ কে এটাকে বলা হয় ইন্টারসেপ্ট, ছেদিতাংশ, তাই তো, এটাকে বলি আমরা ছেদিতাংশ লগ কে। আমরা কি করব, ওয়াই অ্যাক্সিস বরাবর নেব লগ এক্স বাই এম, লগ এক্স বাই এম ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এক্স অ্যাক্সিস বরাবর নেব লগ পি।
ঠিক আছে, লগ পি নেব এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে আমরা এটা পেলাম, ইন্টারসেপ্টটা পেলাম কি লগ কে, আর একটা কী পাবো স্লোপ, স্লোপটা কি এম, এমটা কি 1/n, তাহলে স্লোপ ইজিক্যাল টু আমরা কী পাবো 1/n, যেটাকে আমরা বলি নতি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লগারিদমিক ফর্ম অফ ফ্রনলিচ অ্যাডজর্পশন আইসোথাম। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কেমন ধরনের কোশ্চেন আসে একটা দিচ্ছি আমি। প্রথমে তোমরা সবাই নিজে চেষ্টা করবে, তারপর অ্যান্সারটা আমি বলে দেবো। ঠিক আছে, ধরো আমরা কোনো একটা গ্রাফ প্লট করছি। ঠিক আছে, গ্রাফটা হচ্ছে লগ x/m ভার্সেস লগ পি, যেটা এক্ষুনি করলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই মানে গ্রাফটা প্লট করেছি, সেখানে স্লোপ যেটা, ঠিক আছে, সেখানে স্লোপটা এসছে, স্লোপের মান 1, এবং যে ইন্টারসেপ্ট এসে সেই ইন্টারসেপ্টের মান, ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট কী ছিল ওখানে, লগ কে ছিল, তো লগ কের মান, ইন্টারসেপ্টটা কী ছিল লগ কে, তার মান এসছে 0.4771। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা হচ্ছে যদি প্রেশারটা যদি 2 atm হয়, তাহলে x/m এর মান কত, x/m ইজিক্যাল টু কত। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি চাইছে যে এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন, অধিশোষণ মাত্রা কত হবে। ঠিক আছে, কিসের প্লট করেছে, লগ x/m ভার্সেস লগ পি, যেখানে স্লোপটা 1, ইন্টারসেপ্ট হচ্ছে 0.4771, এবং প্রেশারটা বলেছে 2 অ্যাটমসফিয়ার, তাহলে x/m বা এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন বা অধিশোষণ মাত্রা কত হবে, বার করা যাবে? সবাই চেষ্টা করবে, এটা থাকছে হোমওয়ার্ক। কোশ্চেনটা কি লিখে দেবো কোশ্চেন আকারে? বুঝে গেছে নিশ্চয়। ঠিক আছে, আমি জাস্ট আচ্ছা কোশ্চেনটা লিখে দিই, কোশ্চেনটা বুঝেই দিয়েছিলাম যেহেতু। ধরো লিখছি, এ গ্রাফ প্লটেড বিটুইন লগ x/m ভার্সেস লগ p whose slope is 1 and intercept is 0.4771. The extent of adsorption, যেটাকে আমরা x/m দ্বারা প্রকাশ করি, of gas at pressure 2 atm is, ঠিক আছে, ধরো চারটে অপশান দিয়েছে হয়তো 2, তারপর ধরো বি অপশান দিয়েছে 4, সি অপশান দিয়েছে 6, ডি অপশান দিয়েছে 8। ঠিক আছে, কোনটা হবে, এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, সবাই কিন্তু দেখাবে করে। তো আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট দিন আমরা ক্যাটালিস্ট শুরু করবো। আচ্ছা, এর আগে একটু বলে দিই, এখানে অ্যাডজর্পশনে কিছু মানে অ্যাপ্লিকেশন আছে, প্রয়োগ আছে। ঠিক আছে, তো একটু বলে দিই মুখে একবার, তোমরা সবাই জানো, এটা দেখে নেবে একবার, কোশ্চেনটা অবশ্যই করবে। তাহলে অ্যাপ্লিকেশনটা একবার একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট দিন থেকে অবশ্যই ক্যাটালিস্ট শুরু করতে পারবো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ অ্যাডজর্পশন মানে ব্যবহারিক প্রয়োগ কী। দেখো, যদি আমরা কোনো জায়গায় একটা ভ্যাকাম সৃষ্টি করতে চাই, ঠিক আছে, মানে কোনো একটা বায়ুশূন্য স্থান তৈরি করতে চাই, তাহলে সেখানে কিন্তু অ্যাডজর্পশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখা যাচ্ছে কোনো একটা আধারকে আমরা বায়ুশূন্য করবো, এবার সেখানে দেখা যাচ্ছে কোনো একটা পাম্পের সাহায্যে বায়ুগুলো বার করে দিলাম, বায়ুগুলো বার করে দেওয়ার পরেও কিন্তু কিছু বায়ু কিন্তু ওখানে থেকে যায়। এবার সেটাকে দেখাচ্ছে অ্যাডজর্পশন করার, মানে সেটাকে বায়ুশূন্য করার জন্য আমরা ওখানে কী দিই, চারকোল দিই। ঠিক আছে, যেটা আমরা আগের দিন দেখিয়েছিলাম। ঠিক আছে, চারকোলের যে মানে পচগুলো যেগুলো, ঠিক আছে, বা সিলিকা জেল যেগুলো, সেগুলো পুড়ে দিই, সেগুলো কী করে, সেগুলো বাদ বাকি যে যদি অল্প কিছু বায়ু থেকে থাকে আধারে, সেগুলোও কিন্তু ওরা অধিশোষিত হয়ে যায় চারকোল দ্বারা বা সিলিকা জেল দ্বারা। ঠিক আছে, ফলে যে আধারটা একদম পুরোপুরি বায়ুশূন্য হয়। বুঝে গেল? বা যদি দেখাচ্ছে কোনো জায়গায় গ্যাস মুখোশ দরকার, যেখানে কিনা আমাদের দূষিত বায়ু আছে, তো সেই দূষিত বায়ুর স্থানে কাজ করার জন্য আমাদের কিন্তু গ্যাস মাস্ক বা গ্যাস মুখোশ তৈরি করা হয়, যেখানে কিনা চারকোল থাকে। তো সেখানে কি হয়, যে নোংরা ধূলিকণাগুলো থাকে, সেগুলো কিন্তু মুখোশের যে চারকোল থাকে সেখানে অ্যাডজর্ব হয় এবং বিশুদ্ধ বায়ুটা আমাদের শরীরে প্রবেশ করে। ঠিক আছে, এরকম আরও অনেক কিছু মানে অ্যাপ্লিকেশান দেখবে, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, তো নেক্সট দিন থেকে আমরা ক্যাটালিসিস শুরু করবো। আজকে এই পর্যন্ত থাকছে।